যাবৎকালে বিপিএল এর সবচেয়ে বড় ব্রেকিং নিউজটা ফিক্সিং কাণ্ডে তোলপাড় গোটা বাংলাদেশ। ঠিক তখনই একটা হুট করে নিউজ চলে আসছে গণমাধ্যমে যে বিজয়কে নাকি বিদেশ যাওয়াতে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, পরিচালকরা তারা নিজেরাই জানেন না যে তারা কখন নিষেধাজ্ঞা দিয়েছেন। বিজয় মুখ খুলেছেন, সরাসরি গণমাধ্যমের সাথে কথা বলেছেন। গণমাধ্যম তার সাক্ষাৎকার নিয়েছে। তিনি ওখানটায় বলেছেন যে তিনি কোনো ধরনের ফিক্সিং কাণ্ডের সাথে জড়িত না, তিনি সরাসরি বলে দিয়েছেন। কিন্তু এটা নিয়ে অনেকে বানাচ্ছে যে বিজয় 3 বছরের জন্য নিষিদ্ধ, বিজয় 10 বছরের জন্য নিষিদ্ধ। আসলে সবাই সবার মতো করে নিউজ করছে, গণমাধ্যমে বিজয়ের নামটাও চলে আসছে। বিজয় সরাসরি এটাও বলেছে যে আমাকে নিয়ে যেভাবে নিউজ করা হচ্ছে, যেভাবে মিথ্যাচার করা হচ্ছে, আমি কোনোভাবেই ফিক্সিং এর সাথে জড়িত না, এটা প্রমাণ করাও সম্ভব না। যদিও প্রমাণ হয় কোনো এক সময় যে বিজয় ফিক্সিং করেছেন, তার শাস্তি তো তাকে অবশ্যই পেতে হবে। কিন্তু এট দ্য সেম টাইম এই বর্তমান সময়তে যেটা চলছে বিজয়কে নিয়ে, সেটা বিজয় একেবারে প্রত্যাশিত করছেন না। সাংবাদিকদের উদ্দেশ্যে বলছেন, টিভি চ্যানেল, মিডিয়ার উদ্দেশ্যে তিনি বলেছেন যে শুধুমাত্র ভিউর জন্য যেভাবে আমাকে হেনস্থা করা হচ্ছে, অপমান করা হচ্ছে, এটাতে তার বন্ধু আছে, তার পরিবার আছে, সবার একটা নেগেটিভ প্রভাব কিন্তু পড়বে সমাজে। তো সবাইকে কিন্তু তিনি অনুরোধ জানিয়েছেন এ ধরনের নিউজগুলা করার আগে ভাবতে, যে একজন মানুষের আসলে একটা যে লেভেল আছে, সেই লেভেলটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে। তো বাংলাদেশ যেভাবে বাংলাদেশের 10 জন ক্রিকেটার ফিক্সিং কাণ্ডে জড়িয়েছে, এটার নাম এসেছে, কিন্তু এটা কিন্তু পরিপূর্ণভাবে প্রমাণিত হয়নি যে তারা ফিক্সিং করেছে। শুধুমাত্র নাম এসেছে, মানে সন্দেহ করেছে বিসিবি যে তাদের উপর সন্দেহ আছে। এখন অনুসন্ধান চালাবে, তাদের মোবাইলের কথাবার্তা রেকর্ড সেগুলো শুনবে, শুনে যদি কখনো কোনো ধরনের ফিক্সিং কাণ্ড জড়িত প্রমাণ হয়, তখন কিন্তু তার এগেইনস্টে ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান ফারুক আহমেদ, বিসিবি বস, তিনি বলেছেন তিনি যখন নেতৃত্বে আছেন, বোর্ডে আছেন, যদি কোনো ক্রিকেটার ফিক্সিং কাণ্ডে জড়িত থাকে তাহলে তার লাইফে বড় একটা ধরনের সমস্যা হবে, এমন একটা শাস্তির ব্যবস্থা করবেন যাতে সে লাইফে আর কখনো ক্রিকেটকে ডেভেলপই করতে না পারে। তো মোটামুটি আমরা যে ধারণাটা পেলাম, একেবারে বড় ধরনের একটা শাস্তি হতে যাচ্ছে কিছু কিছু ক্রিকেটারের বিরুদ্ধে। সেটা হতে পারে বিজয়, সেটা হতে পারে আলামিন, সেটা হতে পারে আলাউদ্দিন বাবু, সেটা হতে পারে মোহাম্মদ মিঠুন। যে প্লেয়ারগুলোর নাম এসেছে তাদের মধ্যে যে কেউ একজন, দুইজন অথবা যে কজন করেছে তাদের নাম আসবে। কিন্তু কেউ যদি করে না থাকে তাহলে কিন্তু নাম আসবে না। বরাবরই কিন্তু একটা কথা এই ফিক্সিং কাণ্ডের সাথে জড়িত, সেটা হলো কোনো হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক কিংবা ফোন রেকর্ড কিংবা সরাসরি ভিডিও, অডিও, কোনো ধরনের তথ্য পাঠ্য যদি অ্যান্টি কারাপশনের দলের মানুষের ভিতরে না আসে, তারা যদি কোনো ধরনের উপাত্ত, কোনো ধরনের প্রমাণ না পায়, কারো এগেনস্টে সাধ্য নাই যে কোনো ধরনের মিথ্যা অভিযোগ দিয়ে তাদেরকে ফিক্সিং কাণ্ডে জড়াবেন। কোনো প্রতারণার জাল কিন্তু এক্ষেত্রে কার্যকর হবে না। একমাত্র কার্যকর হবে যদি কোনো ব্যক্তির মোবাইল, অন্য কোনো ব্যক্তির মোবাইলে যদি মেসেজ আদান প্রদান বা হোয়াটসঅ্যাপের কোনো স্ক্রিনশট ভাইরাল হয়, বা তাদের থেকে অ্যান্টি কারাপশনের লোক আকসু তারা যদি কোনো ধরনের তথ্য পেয়ে থাকে, তারা মোবাইলে কথা বলে কার সাথে কন্ট্যাক্ট করেছে, সেই বিষয়টা যদি কোনো ধরনের কোনোভাবে অডিও তারা রেকর্ডটা নিতে পারে কিংবা ভিডিও কোনো উপাত্ত নিতে পারে, তখনই কিন্তু তারা ওই যৌক্তিক প্রমাণের ভিত্তিতে কিন্তু তাকে নিষেধাজ্ঞা দেবে, বা সে যে ফিক্সিং করেছে এটা কিন্তু প্রমাণিত হবে। একজন, বিশেষ করে সাইফুদ্দিনের কথা বলতে হয়, তিনি কিন্তু নো বল করেছিলেন 2টা এবং 2টা ওয়াইড দিয়েছিলেন, যার কারণে তার অতিরিক্ত বল করতে হয় 4টি। ওভারে সাধারণত 6টা বল হয়, তিনি করেছিলেন 10টা। সেক্ষেত্রে কিন্তু তাকেও সন্দেহের এই তালিকায় নতুনভাবে যুক্ত করা হয়েছে। কিন্তু রংপুরের মালিকরা তারা অবশ্যই এটা ভাবছে না যে সাইফুদ্দিন ফিক্সিং করতে পারে, কিন্তু তারা না ভাবলেও বিসিবি এই বিষয়টাতে নজরদারি দিয়েছে। এখন বাংলাদেশের যে ক্রিকেট প্রেমী দর্শকরা আছে, তারা অনেকে অনেক ধরনের মন্তব্য করছেন যে সাইফুদ্দিনকে নিয়ে কেন আলোচনাটা হচ্ছে, তিনি তো আসলে
এ ধরনের বল তিনি করেন না স্বাভাবিকভাবেই, হয়ে গেছে আনফর্চুনেটলি ভাবে, হতেই পারে। তবে আপনারা কিছু দর্শক এই কথা বলবেন যে ক্রিকেট খেলা এ ধরনের একটা কর্মকাণ্ড হতেই পারে, নো বল যাবে এটা স্বাভাবিক বিষয়, ওয়াইড যাবে এটা স্বাভাবিক বিষয়। কিন্তু আরেকটা পক্ষও কিন্তু থাকবে যারা বলবে কেন হবে 10টা ওভার, একজন ইন্টারন্যাশনালি বলার কেন 10টা তাকে বল করতে হবে, এবং তার 2টা ওয়াইড 2টা নো কেন হবে, আবার নো বলে আবার ছক্কাও কেন হবে। বিষয়গুলো কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড। তো একজন প্রশ্ন করবে, আরেকজন উত্তর দেবে, এভাবে অনেকজনই কিন্তু বলবে। সবার কথার সাথে কিন্তু সবার কথা যে মিলে যেতে হবে এরকম না। সব সাংবাদিকরাও এক না, সব রিপোর্টারও এক না, সব মিডিয়া টিভি চ্যানেল এক না, সব ক্রিকেটারও এক না। সবাই যার যার জায়গা থেকে আলাদা। কেউ যদি এখন বিপিএল খেলতে আসছে, 1 মাস খেলছে, 1 মাসে মনে করেন 75 লাখ টাকা পেল, 1 মাস 2 মাস পরিশ্রম করার পরে, এখানে তারও আবার নিজের কিছু খরচ আছে। তো একটা ম্যাচে কেউ যদি 1 কোটি 75 লাখ 50 লাখ এরকম অ্যামাউন্ট পেয়ে যায়, তো ফিক্সিং কাণ্ডে সে যে জড়াবে না এর কোনো নিশ্চয়তা আপনি তো দিতে পারবেন না। আমরা দেখেছি বাংলাদেশের অনেক ভদ্র প্লেয়ার, মোহাম্মদ আশরাফুল, তিনি ফিক্সিং কাণ্ডে জড়িয়েছিলেন, সাংবাদিকদের সামনে কেঁদে কেঁদে তিনি স্বীকারও করেছিলেন। আমরা পাকিস্তানের অনেক ক্রিকেটার আমরা জানি অনেক ভালো তারা, কিন্তু পাকিস্তানে এমন ভাবে ফিক্সিংটা আসলে জড়িয়েছিল ক্রিকেটের সাথে, একের পর এক ক্রিকেটাররা ফিক্সিং কাণ্ডে জড়িয়েছিলেন, যাদেরকে দেখে মনে হয়েছিল তারা নিতান্তই ভদ্রলোক। ফিক্সিং, লোভ, লালসা এগুলো আসলে কি তারা বুঝেই না। কিন্তু শেষ পর্যন্ত আমরা কি দেখলাম, পাকিস্তান থেকে একের পর এক ক্রিকেটার এই ফিক্সিং কাণ্ড, বল ট্যাম্পারিং, এটা সেটা ইত্যাদি অনেক ক্রিকেটার আছে। আপনি এখনই যদি ওই ধরনের ক্রিকেটারের সাথে বা ওই ধরনের ক্রিকেটার আপনি না চিনেন, গুগল সার্চ করতে পারেন, পাকিস্তানের ফিক্সিং কাণ্ডে কারা জড়িত সব নামগুলো কিন্তু বেরিয়ে চলে আসবে। তো ফিক্সিং কাণ্ডটা কিন্তু শুধু বাংলাদেশে না, পৃথিবীতেই হয়ে আসছে। সেটা আন্তর্জাতিক ম্যাচ হয়ে যাচ্ছে, বর্তমানে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অ্যাভেলেবল, বিশেষ করে দুবাই টি20 লিগ এবং অন্যান্য যে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো হচ্ছে, এই ফ্র্যাঞ্চাইজি লিগে একটা কিন্তু বিশাল পরিমাণে কিন্তু এই ফিক্সিং কাণ্ড হয়ে থাকে। এখানে প্রতারণার জালও কিন্তু বিছিয়ে দেওয়া হয়। একজন প্রতারকের টার্গেট থাকে যে ওই ক্রিকেটারকে আমি ফিক্সিং কাণ্ডে জড়াবো, তার ক্যারিয়ারটা নষ্ট করব। এ ধরনের অনেক ধরনের কিন্তু প্রতারণা থাকে। যেমনটা করা হয়েছিল বাংলাদেশের সাকিব আল হাসানকে নিয়ে, কিন্তু তিনি ওই জুয়ারির প্রস্তাব তিনি নাকচ করে দিয়েছিলেন। তারপরও তিনি যে গোপন রেখেছেন, তিনি একজন আইসিসির উচ্চ পর্যায়ের আইনের লোক ছিলেন। অ্যাক্টিভ ক্রিকেটারের মধ্যে পুরা পৃথিবীতে অ্যাক্টিভ ক্রিকেটারের ভিতরে আইসিসির ওই সদস্যরা অন্তর্ভুক্ত ছিল শ্রীলঙ্কার সাঙ্গাকারা এবং বাংলাদেশ থেকে একমাত্র সাকিব আল হাসান, যারা এই দায়িত্ব ছিল। আইসিসির অনেক উপরের লোক ছিল, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সাকিব আল হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারপরে অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ককে দায়িত্ব দেওয়া হয়েছিল, তারপরে রিকি পন্টিংকে দায়িত্ব দেওয়া হয়েছিল, সাঙ্গাকারাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে এই ক্রিকেটাররা আইন কানুন বিষয়ে জড়িত থাকবে আইসিসির সাথে। আইসিসিকে ক্রিকেটকে বিশ্ব থেকে কিভাবে ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করা যায়, এই ক্লাবের সদস্য কিন্তু তারা ছিল, অত্যন্ত সম্মানিত ছিলেন তারা। তো সেই ক্ষেত্রে এমন একটা মানুষকে টার্গেট করেছিল ভারতের ওই জুয়ারি, সাকিব আল হাসানকে নিয়ে একটা টার্গেট করেছিল তার ক্যারিয়ারটা ধ্বংস করে দেওয়ার জন্য। শেষ পর্যন্ত কিন্তু তিনি সফল হননি। সাকিব আল হাসান সরাসরি নাকচ করে দিয়েছিলেন যে তিনি এই ফিক্সিং করতে রাজি না। 3 কোটি টাকার প্রস্তাবও দেওয়া হয়েছিল। দেখুন, সাকিব আল হাসান যেখানে পুরো আইপিএল খেলতে 3 কোটি টাকা পাচ্ছে, সেখানে 3 কোটি টাকার প্রস্তাবে চলে আসে একটা ম্যাচে নো বল করতে হবে, একটা ওয়াইড দিতে হবে। এখন দেখুন, ফিক্সিং কাণ্ডটা আসলে এমন সূক্ষ্ম, এতটাই সূক্ষ্ম যে আপনি ধরতে পারবেন না। এমন ক্রিকেটারের সাথে এমন চুক্তি হয় যে একটা ম্যাচে একটাই ওয়াইড করতে হবে, তার সাথে চুক্তি হলো যে একটা ওয়াইড করতে হবে, আমি তোমাকে 5 লাখ টাকা দেবো, ঠিক আছে। এখন সে খুব ভালো বলার, ভালো মানের বলার। আমি যখন বাংলাদেশের প্লেয়ারদের নিয়ে যদি উপমা দিই, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ঠিক আছে, এ ধরনের বলাররা যদি মনে করে যে একটা টাইট বল করব, অনেক রান কম দেবো, ঠিক আছে, সেক্ষেত্রে অনেক রান কমও দিতে পারে। কিন্তু ওই যে একটা চুক্তি তার সাথে হয়ে গেছে, তোমাকে কিছু করতে হবে না, জাস্ট একটা ওয়াইডই দিতে হবে।
তো একটা ওয়াইড দিয়ে দিল। সে যদি গোপনে টাকা নিয়ে নেয়, অনেক ক্ষেত্রে কিন্তু হয়েছে, অনেক ফিক্সারই কিন্তু এই পর্যন্ত ধরা পড়েনি। তো ফিক্সিং কাণ্ডে যে প্রবাবলি ভাবে একেবারে ধরা পড়বে বিষয়টা কিন্তু তা না। ফিক্সিং কাণ্ডটা কিন্তু খুবই সূক্ষ্ম একটা বিষয়, যে কেউ এর ভিতরে ঢুকে যেতে পারে, একটা নোবল দিয়ে হয়ে যেতে পারে। কে ফিক্সিং করছে আর কে করছে না, এটা কিন্তু টোটালি 100% শিওর হওয়া কিন্তু যাবে না। এজন্য ভাই দর্শকরা যে কথা বলছে, কেউ পক্ষে যাচ্ছে কেউ বিপক্ষে যাচ্ছে, এটা থাকবেই, এটা একেবারেই থাকবে। কিন্তু এটা বলা যাবে না যে কেউ ফিক্সিং করবে না বা এই প্লেয়ারটা 100% ফিক্সিং এর সাথে জড়িত না, আবার এটাও বলা যাবে না সে জড়িত। যতক্ষণ না প্রমাণিত হয় ততক্ষণ তো বলা যাবে না। তো সবাই ভালো থাকবেন। বাংলাদেশে বিপিএল এবার যে কাণ্ডগুলো হলো সেটা নিয়ে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এবারের বিপিএলটা ওয়ান অফ দ্য বেস্ট হলো না সবচেয়ে নিম্নমানের হলো।